ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না, তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটি কিন্তু একদমই অন্যরকম একটি ঘটনা। এটা তোমরা ভৌতিক বলবে নাকি অলৌকিক বলবে সেটা সম্পূর্ণটাই তোমাদের ওপরে। কারণ পুরো ঘটনাটাই কিন্তু বেশ অদ্ভুত রকমের এবং যে পার্টিকুলারলি নার্সিংহোমের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল বা ওই যে নার্সিংহোমটিকে কেন্দ্র করেই যে ঘটনাটি, সেখানেই কিন্তু সেই স্পিরিটটা এখনো পর্যন্ত এক্সিস্ট করে। অনেকেই কিন্তু মাঝে মধ্যে তাকে দেখতেও পায়, সেটা কিন্তু এখনো। তো আজকের এই যে ঘটনাটি, এটা কিন্তু মিঠু দিদিভাইয়ের নিজের জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা, যেটা দিদিভাই আমাদেরকে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আজকে শেয়ার করেছেন। তো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 180। আচ্ছা, প্রথমে দিদিভাইয়ের পাঠানো কিছুটা ভয়েস রেকর্ডিং আমরা আগে শুনে নিই, চলো। ঘটনাটা ঘটেছে 2012 সালে। কথা প্রসঙ্গে একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমার 3টি সন্তান, 3জনই ছেলে। প্রথমে তো আমার লাটু দাদা, তারপরে হয়েছিল আমার টুইন বেবি। তার মধ্যে একজন বেঁচে আছে, একজন মারা গেছে। তার মানে হার্টের ভাল খারাপ ছিল, 1 মাস 10 দিন পর সে মারা গেছে। তো আমার যে ছোট ছেলে ডিঙ্কি, যাকে তোমার লাটু দাদা লাদেন বলে রাখে, ও 2012 সালেতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষা দেবার পরই এই ঘটনাটা ঘটে। এই ধরো এপ্রিল মাসের এন্ডে, দিনটা ছিল সোমবার। ও ছোট থেকেই আমার বাপের বাড়িতেই আমার মা বাবার কাছে মানুষ। কারণ ও একটু প্রিম্যাচিওর হয়েছিল ওরা, তার জন্য ছোটবেলা থেকেই আমার বাড়িতে মানুষ। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে যে দিদিভাইয়ের যে যমজ সন্তান হয়েছিল তার মধ্যে থেকে কিন্তু একটা সন্তান দিদিভাইয়ের মারা যায়। তো এবার যেহেতু তারা দুজনেই প্রিম্যাচিওর বেবি ছিল, এবার একটি ছেলে যেহেতু মারা গিয়েছে, তো সেই জন্য আরেকজন যে ছিল তাকে কিন্তু দিদিভাইয়ের বাপের বাড়িতে নিয়ে গিয়ে মানুষ করা হয়। কারণ তার দিদা মানে দিদিভাইয়ের মা কিন্তু সেই ছেলেটিকে খুব ভালোবাসতো। এবার দেখবে মামার বাড়িতে প্রত্যেকটা দাদু দিদা যেরকম তার নাতি নাতনিকে ভালোবাসে, সেই রকমই কিন্তু তিনি বলেছিলেন যে এই ছেলেটিকে আমরাই মানুষ করব। তো সেই কথা মতোই দিদিভাইয়ের যে ছোট ছেলে, যার নাম হচ্ছে ডিঙ্কি, তো সেই ছেলেটিকে কিন্তু তার মামার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু তার বড় হয়ে ওঠা। এবার যে সময়ের ঘটনা, সালটা হচ্ছে 2012। তো সেই সময় দিদিভাইয়ের যে ছোট ছেলে, মানে যাকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটি, তো সেই ছেলেটা কিন্তু তখন মানে ওই 2012 সালে কিন্তু সেই বছর মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, এবার সেই সময় দিদিভাই বলছে যে আমি আমার নন্দাইয়ের একটি দর্শকর্মার দোকান ছিল, সেটা হচ্ছে বড় বাজারে। তো তার ওই যে দর্শকর্মার দোকানে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, ঠাকুরের যে সমস্ত মানে সরঞ্জাম এবং যে কাগজ ফুলের মালা, তারপর বিয়ের টোপর এইগুলো কিন্তু সব বিক্রি হতো। আর দিদিভাই বলছে আমার হাতের কাজ আগাগোড়াই খুব ভালো। তো যে কারণে আমি ওই যে কাগজ ফুলের মালাগুলো, তারপর বিয়ের যে টোপরগুলো, এইগুলো কিন্তু আমি সেই নন্দায়ের দোকানে বানাতাম। এবার পরবর্তীকালে যেখানে আর কি আমি চাকরি করতাম, সেই চাকরিটা কিন্তু তখনও পর্যন্ত আমি পাইনি। তো সেই জন্য নন্দায়ের ওই দোকানে আমি কাজগুলো করতাম, এতে আমার কিছু হাত খরচাও আসতো। এবার আমি ওই সকালবেলায় যেতাম, আমার খুব একটা বেশি সময়ের কাজটা ছিল না, কারণ ওই যে জিনিসগুলো আমি বানাতাম সেটা সকালে ওই 7টা সাড়ে 7টা নাগাদ আমি চলে যেতাম, আর দুপুরের মধ্যে আমার কাজগুলো হয়ে যেত। তো সেই রকমই আমি আবার বাড়ি ফিরে আসতাম। এবার যেদিনের ঘটনা, সেই দিন আমার কাজটা করে ফিরতে একটু লেট হয়ে যায়। মানে তখন বিকেল ওই 5টা সাড়ে 5টা বাজছে। আর সেই সময়তে কিন্তু আমি একটা নতুন ফোন নিয়েছিলাম। মানে তখন তো এরকম স্মার্টফোন এত প্রচলন ছিল না। তখন ওই যে কিপ্যাড ফোনগুলো হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এরকম সেই ছোট ফোনগুলো আমি তখন নতুন কিনেছি। এবার হঠাৎ করে আমার ফোনে আমার হাসব্যান্ডের ফোন আসে। তো এবার ও যখন ফোন করেছে, ও ফোন করে না মানে ওর গলাটা তখন বেশ মানে কাঁপা লাগছে এবং মনে হচ্ছে যেন মানে ও খুব টেনশনে আছে। ও শুধু আমাকে একটা কথাই বলল যে, "তুমি তাড়াতাড়ি বাড়ি এসো।" এবার এই কথাটা বলেই কিন্তু আমার হাসব্যান্ড ফোনটা কেটে দেয়। তো এবার এই কথাটা শোনার পর দিদিভাই বলছে আমি তখন বুঝতেও পারছি না যে এরকম কেন, মানে ওর গলাটা শুনে মনে হলো। তো আমি কি করি, আমি তাড়াতাড়ি ওখান থেকে কিন্তু বেরিয়ে যাই এবং বেরিয়ে যথারীতি আমি আমার বাড়ি এসেছি।
এবার বাড়ি আসার পর আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসা করছি যে, "কি হয়েছে? তুমি মানে এরকম করে তাড়াহুড়ো করে বাড়ি আসতে কেন বললে?" তো তখন দিদিভাই বলছে যে, আমার হাসব্যান্ড আমাকে বলে যে, "তোমাকে বাড়ি থেকে কি ফোন করেছিল? মানে তোমার বাপের বাড়ি থেকে কি তোমাকে কোনো ফোন করেছিল?" তো দিদিভাই বলছে, "না, আমাকে তো কিছু ফোন-টোন করেনি। কেন, কি হয়েছে বলো?" তো তখন আমার হাসব্যান্ড বলে যে, "ডিঙ্কির প্রচণ্ড শরীর খারাপ। তো মা ওকে নিয়ে একা কি করবে বুঝতে পারছে না। তো তুমি একবার ওই বাড়ি যাও।" এবার এই কথাটা শোনার পর না দিদিভাই বলছে, একেই আমি কাজ থেকে তখন বাড়ি ফিরেছি। তো আমার শরীর তো তখন ভীষণই ক্লান্ত। তার উপরে ছেলের এরকম একটা শরীর খারাপের খবর শুনে না মানে তখন আর আমার মানে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি বলছি যে, "ঠিক আছে চলো তাহলে মানে ওখানে যাওয়া যাক।" তো এই বলে তখন কি করি, আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনেই কিন্তু মানে আমার বাপের বাড়িতে যাই। এবার রাস্তা দিয়ে যতক্ষণ আমি যাচ্ছি দিদিভাই বলছে আমার তখন মারাত্মক পরিমাণে টেনশন হচ্ছে। যে মা এরকমভাবে কেন ফোন করলো? মানে কি হয়েছে আমার ছেলের? আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এবার তারপর যখন বাপের বাড়িতে গিয়ে পৌঁছেছি, তো তখন মানে মাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে মানে ওর শরীর খারাপটা কি? আমরা গিয়ে দেখছি যে ডিঙ্কি কিন্তু মানে ওই পেটের যন্ত্রণাতে একদম পুরো বিছানায় ছটপট করছে। তো মায়ের কাছে যখন পুরো বিষয়টা শোনা হয়, মা তখন বলছে যে সকাল থেকেই ওর মানে ও বলছিল যে, "আমার খুব পেটে ব্যথা করছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না।" মানে সকাল থেকে ও শুয়েছিল বিছানায়। তো এবার মা ন্যাচারালি ভেবেছে হয়তো কোনো গ্যাস অম্বল হয়েছে বা কিছু, তো যে কারণে ওকে কিন্তু মেডিসিন দেয়। তো তাতেও কিন্তু ওর মানে শরীর কোনোভাবেই ঠিক হচ্ছিল না, উল্টে কিন্তু সেই পেটের ব্যথা বাড়ছিল। তো এবার দুপুর যখন হয়েছে, তো ও তো সকাল থেকে কিচ্ছু খায়নি। দুপুর যখন হয়েছে, তো মা তখন আমার ছেলেকে বলে যে, "তুই তাহলে একটু কিছু ভাত খেয়ে নে।" তো তাও কিন্তু ও তখন ভাত খেতে চাইছে না। ও বলছে, যে, "দিদা আমি খেতে পারব না। আমার খুব মানে প্রচণ্ড পেটে ব্যথা করছে।" তো তাও তখন মা ওকে জোর করে দুগাল ভাত খাইয়ে দিয়েছে। এবার ভাতটা খাওয়ানোর পরেই না মানে সঙ্গে, সঙ্গে কিন্তু ও বমি করে। এবার ও যখন বমিটা করেছে তো তখন মা এবার ন্যাচারালি ভয় পেয়ে গেছে যে সারাদিন ছেলেটা কিছু খায়নি, এরকম পেটে ব্যথা বলছিল। তার উপরে যখন ভাতটা খাওয়ানো হয়েছে একটু, সঙ্গে, সঙ্গে ও বমি করে দিয়েছে। তো মা তখন মানে বুঝতে পারে যে বিষয়টা খুব একটা ভালো নয়। তো আমাদের ওখানকারই একজন স্থানীয় ডক্টর ছিলেন। তো সেই কাকুকে আমার মা কিন্তু ডেকে আনেন বাড়িতে, এবং উনি এসে যখন দেখেন যে মানে এক্সাক্ট কোন জায়গাটা করে পেটের ব্যথা হচ্ছে, তো উনি সবকিছু দেখে একটা মানে মোটামুটি উনি আন্দাজ করতে পারেন, এবং উনি বলেন যে এটা মনে হচ্ছে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা। এবার দিদিভাই বলছে যে আমার বাপের বাড়ির কাছে একটি প্যাথোলজি আছে। তো সেইখানটা করে ডক্টর বলেন, মানে সেই ডক্টর কাকু আর কি বলেন যে ডিঙ্কিকে নিয়ে যেতে, মানে উনি প্রেসক্রাইব করে দেন যে পেটের একটি ছবি তুলবে বলে। তো ডিঙ্কি তখন বলছে যে, "আমার এত পেটে যন্ত্রণা করছে, আমি কিন্তু মানে ওই পর্যন্ত অতদূর পর্যন্ত আমি হেঁটে যেতে পারব না।" এবার জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, হাঁটা পথেরই রাস্তা। কিন্তু ওর শরীরের কন্ডিশনটা তখন এতটাই সিরিয়াস হয়ে গেছে, ও বলছে, "আমি হেঁটে ওইটুকুও যেতে পারব না।" তো যাই হোক মানে কোনোমতে কষ্টে শিষ্টে মানে ওকে কিন্তু নিয়ে যাওয়া হয় সেই প্যাথোলজিতে, এবং যাওয়ার পর ওর যখন ইউএসজি করা হয়, তো তখন জানা যায় যে ওর কিন্তু যে অ্যাপেন্ডিক্সটা ছিল সেটা কিন্তু বাস্ট করে গেছে। এবার এইটা যখন দেখা গিয়েছে যে ওর অ্যাপেন্ডিক্সটা এরকম বাস্ট করেছে, তো তখন সেই ডক্টর কাকু জানায় যে ওর তো শরীরের কন্ডিশন ভীষণই সিরিয়াস, মানে যখন তখন কিছু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। এবার মা তখন বাড়িতে একা, মানে দিদিভাই বলছে আমার মা তখন বাড়িতে একা। মা তো মানে ভীষণই ভয় পেয়ে গেছে যে হসপিটালে ভর্তি করতে হবে মানে। তো মা কি করেছে, মা তখন অত কিছু না ভেবে সঙ্গে, সঙ্গে আমার হাসব্যান্ডকে ফোন করে, এবং ফোন করে আমাদেরকে আসতে বলে। তো তারপর মানে এই পুরো বিষয়টা যখন মায়ের কাছে আমি শুনছি, দিদিভাই বলছে সেই মুহূর্তে কিন্তু আমার ছেলে ঐরকম মানে পেটের যন্ত্রণায় ছটফট করছে। এবার সেই মুহূর্তে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমরা ৩ জন মিলে হসপিটালের দিকে ছুটি। এবার যে নার্সিং হোমটায় আমার ছেলেকে ভর্তি করা হয়েছিল ওটা ডানলপেরই একটি নার্সিং হোম। এখানে আমি নার্সিং হোমের নামটাকে হাইড রাখছি। তার কারণ হচ্ছে মানে ওই নার্সিং হোমটি একটি মানে খুব বড় নেতার আন্ডারে। তো যে কারণে দিদিভাই বলছে আমি সেই নার্সিং হোমের নামটা এখানে প্রকাশ করছি না। তো সেই নার্সিংহোমটা বেশ বড় নার্সিংহোম, মানে খুব নামকরা একটা নার্সিংহোম। তো সেখানে আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়, এবং সঙ্গে, সঙ্গে মানে ওর কন্ডিশনটা দেখে কিন্তু সঙ্গে, সঙ্গে সেই নার্সিংহোমের ৩ তলাতে আমার ছেলেকে ভর্তি করা হয়। এবার মানে ডক্টররা জানায় যে ইমিডিয়েট ওকে অপারেশন করতে হবে। এবার সেইদিন নার্সিংহোমে কিন্তু প্রচুর ভিড়। মানে ঐরকম অপারেশন যে ডক্টরের আন্ডারে আমার ছেলে ভর্তি হয়েছিল, সেই ডক্টরের আন্ডারে কিন্তু ওরকম প্রচুর পেশেন্ট আছে। তো এবার আমার ছেলেকে যখন ভর্তি করা হয়েছে, তো আমার ননদ, নন্দাই তারাও জানতে পারে যে এরকম ওর শরীর খারাপ, তো তারাও কিন্তু আসে। তো আমার ছেলেকে তো সঙ্গে, সঙ্গে ভর্তি করে ওর অপারেশন হয়ে যায়। এবার আমরা কিন্তু ওপরে মানে ওই ৩ তলা পোরশনটাতে আমরা অপেক্ষা করছি। এবার আমার যে ননদ, নন্দাই ছিল তো তারাও কিছুক্ষণ পর চলে যায়। তার কারণ হচ্ছে আমার ননদের তখন শরীরটাও খুব একটা ভালো ছিল না।
তো ওই যে ৩ তলার যে ফ্লোরটায় ওখানটা করে কিন্তু আমি এবং আমার মা রয়েছি। আমার হাসব্যান্ডকেও আমি বাড়ি পাঠিয়ে দিই। কারণ আমার যে বড় ছেলে সে তখন বাড়িতে আছে বলে। এবার আমার বড় ছেলেও তো তখন খুব একটা বড় নয়, ও বেশ ছোটই। তো যে কারণে এতক্ষণ ধরে ও বাড়িতে আছে, তো ওর বাবাকেও তো তখন বাড়ি যেতে হবে। তো সেই ভেবে কিন্তু আমার হাসব্যান্ডকে আমি পাঠিয়ে দিই। এবং আমি বলি যে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় আমি এবং আমার মা তো থাকলাম। যদি কোনো প্রয়োজন পড়ে আমি তোমাকে ফোন করে নেব। তো এই বলে কিন্তু আমার হাসব্যান্ডকে আমি বাড়ি পাঠিয়ে দিই। এবার তখন কিন্তু বেশ অনেকটাই রাত্রি। তো ওই যে করিডোরটা মানে হসপিটালের যে ৩ তলার যে করিডোরটা ওখানে আমি আর আমার মা বসে আছি। একটা বেঞ্চ মতো পাতা আছে ওখানটা করে আমরা বসে আছি। তো এবার আমি দেখছি যে আমার হাসব্যান্ড মানে এত রাত হয়ে যাচ্ছে ও একবারও ফোন করছে না। তো এই ভেবে কিন্তু আমি আমার ফোনটা নিয়ে আমার হাসব্যান্ডকে ফোন করেছি। এবার ফোন করতে যখন যাচ্ছি আমি দেখছি যে আমার ফোনে কিন্তু ব্যালেন্স নেই। এবার মানে সেই সময়তে তখন আমি ভাবছি এ তো মহা বিপদে পড়া গেল। কি করব? আমার বাড়ির খবরও আমি নিতে পারছি না। তো তখন আমি মাকে বলি যে, "ঠিক আছে মা তুমি এখানে বসো, আমি একটু নিচে গিয়ে দেখি। মানে আশেপাশে যদি কোনো দোকান খোলা পাই তাহলে আমি ওখান থেকে ফোনে রিচার্জ করে নেব।" তো তখন এবার মা বলছে যে, "তুই এরকম মানে অচেনা জায়গাতে তুই কি করে জানবি যে কোথায় এখানে দোকান আছে কিনা?" তো তখন আমি মাকে বলি যে, "অত চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখি না আশেপাশে যদি কোনো দোকান পেয়ে যাই তাহলে আমার রিচার্জটাও করা হয়ে যাবে। আমি তাহলে বাড়িতে ফোন করতে পারবো।" তো এই বলে মাকে কিন্তু আমি ওই ৩ তলাতে বসিয়ে রেখে আমি কিন্তু আস্তে, আস্তে নিচে নেমে এসেছি। এবার নিচে যখন নেমেছি, আমি নিচে নেমে দেখছি মানে আরো যারা আরকি পেশেন্ট পার্টি রয়েছে, তারা তখন ভেতরটায় রয়েছে এবং রাস্তার দিকটা মানে ওই যে দরজা থেকে আমি রাস্তাটা যে দেখতে পাচ্ছি, ওখানে তখন দেখছি যে হালকা, হালকা বৃষ্টি শুরু হয়েছে। এবার আমি বলেছিলাম যে ওটা এপ্রিল মাসের শেষের দিক করে মানে বেশ গরমকাল। তো আমি দেখছি যে হালকা, হালকা বৃষ্টি হচ্ছে। এবার ওই যে মেইন গেটটা নার্সিং হোমের ওখান থেকে বেরিয়ে যে রাস্তাটা পড়বে সেটা কিন্তু ওই নার্সিং হোমেরই রাস্তা। মানে ওদেরই এরিয়ার মধ্যে পড়ছে জায়গাটা। তো তারপর বেশ অনেকটা লম্বা কিছুটা এগিয়ে যাওয়ার পর হচ্ছে মানে ওই যে জায়গাটা করে আরকি সদর রাস্তা। কিন্তু নার্সিংহোমের যে পেছন দিকের যে রাস্তাটা মানে যেদিকটা আরকি নার্সিংহোমের গ্যারেজটা, সেই দরজা দিয়ে বেরোলে কিন্তু আমি ডিরেক্ট ওই যে যেটা আরকি যে মেইন রাস্তা সেখানে আমি পৌঁছতে পারবো। তো সেই জন্য দিদিভাই বলছে আমি কিন্তু ওই সামনের রাস্তা দিয়ে না বেরিয়ে আমি কিন্তু ওই যে পেছন দিকের যে গ্যারেজের রাস্তাটা, সেই দিক দিয়ে আমি বেরোতে চাই। তাহলে আমার মানে ওই সামনের মেইন রাস্তায় বেরোতে আরো সুবিধা হবে। তো আমি যখন ওই গ্যারেজের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমি দেখছি তখন বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টিটা শুরু হয়েছে এবং এত জোরে বৃষ্টি হচ্ছে আমার কাছে ছাতাও নেই। আমি যদি রাস্তায় গিয়ে বেরোই, তাহলে আমি ভিজে যাবো। কিন্তু ওখান থেকে আমি আশেপাশের দিকটা মানে ওই গ্যারেজ থেকে একটু আশেপাশের দিকে আমি উঁকি মেরে দেখতে গেলাম যে আশেপাশে কোথাও দোকান আছে কিনা। তো আমি দেখি যে না কোথাও কিন্তু কোনো দোকান নেই বা যদি থেকেও থাকে সেটা কিন্তু বন্ধ। তার কারণ হচ্ছে মানে তখন বেশ অনেকটাই রাত্রি। এবার আমি তখন ভাবছি যে এ তো আমি ভীষণ বিপদে পড়লাম। আমি বাড়ির একটা কোনো খবর নিতে পারছি না। আমার হাসব্যান্ডও আমাকে ফোন করছে না। এবার রীতিমতো আমি কিন্তু তখন ছটপট করতে শুরু করেছি এবং ওই যে গ্যারেজের একদিক থেকে একদিক আমি কিন্তু মানে পায়চারি করছি এবং আমি অপেক্ষা করছি যে কতক্ষণে বৃষ্টিটা থামবে। তাহলে একটু বাইরের দিকটা আমি এগিয়ে দেখতে পারবো। এবার কিন্তু একটি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যায়। সেটা হলো মানে তখন বেশ মুষলধারে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওই যে সামনের রাস্তাটা মানে ওই যে গ্যারেজের যে সামনের রাস্তাটা সেটার বেশ অনেক, অনেক জায়গায় কিন্তু জল জমে আছে। এবার আমি শুনতে পাচ্ছি মানে আমি তখন ওই রাস্তার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু শুনতে পাচ্ছি যে ওই জলের ওপর দিয়ে কেউ যেন মানে ছপাত, ছপাত করে যেরকম জলের ওপর কেউ যদি হাঁটে যেরকম একটা শব্দ হয়, ঐরকম একটা শব্দ করে কেউ যেন এইদিকে এগিয়ে আসছে। এবার স্ট্রিট লাইটগুলো সব জ্বলছিল। তো দিদিভাই বলছে, "আমি কারোর একটা এরকম পায়ের শব্দ পেয়ে না আমি সঙ্গে, সঙ্গে কিন্তু পেছন দিকে ঘুরে তাকিয়েছি।" যে মুহূর্তে আমি পেছন দিকে ঘুরে তাকাই, আমি দেখতে পাই যে ওই বৃষ্টির মধ্যে থেকে একটা লোক মানে রাস্তার ঠিক অপোজিট দিক থেকে আমার মানে আমি যেখানটা করে দাঁড়িয়ে আছি সেই দিকটা করে ধীরে, ধীরে এগিয়ে আসছে। এবার যত লোকটা আমার কাছে এগিয়ে আসছে, আমার কাছে জিনিসটা পুরো ভিজিবল হচ্ছে। মানে লোকটাকে আমি তখন পরিষ্কার দেখতে পাচ্ছি এবং লোকটাকে যখন আমি পরিষ্কার দেখতে পাই, তখন আমি দেখি লোকটা একটি কালো রঙের রেইনকোট পরে আছে এবং গোটা শরীরটা সে রেইনকোট দিয়ে ঢাকা। আর ওই যে রেইনকোটের যে টুপিটা, সেটা দিয়ে কিন্তু মাথার বেশ অনেকটা পোরশন পর্যন্ত ঢাকা আছে। তো মুখটা আমি পরিষ্কার বুঝতে পারছি না, কিন্তু ওই চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে আর গোটা মুখটা কিন্তু ঢাকা। আর পায়ে কিন্তু লোকটা গামবুট পরে আছে। মানে যে কারণে ওই গামবুটের শব্দটা কিন্তু জলের উপরে ঐরকম হচ্ছে। তো আমি কিন্তু দেখছি যে লোকটা কিন্তু ধীরে, ধীরে আমার দিকে এগিয়ে আসছে এবং মানে লোকটা হয়তো বুঝতে পেরেছিল যে আমার কোনো হয়তো আমি প্রবলেমে পড়েছি বা কিছু। মানে আমি কিন্তু অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছি। তো আমি দেখি যে বেশ কিছুক্ষণ পর লোকটা কিন্তু আমার সামনে এসে দাঁড়ায়। এবার সামনে এসে দাঁড়িয়েই উনি কিন্তু সঙ্গে, সঙ্গে আমাকে প্রশ্ন করেন, "এনি প্রবলেম?" এবার দিদিভাই বলছে যে আমার তখন মনে হচ্ছে যে আমি হয়তো এরকমই কারোর একজনের অপেক্ষা করছিলাম যিনি হয়তো এরকম একটা প্রবলেমে আমাকে বাঁচাতে পারেন।
তো তখন মানে আমার মাথায় কিন্তু অন্য কোনো রকমের কোনো চিন্তা আসেনি যে এরকম একটা অচেনা ব্যক্তি আমার কাছে এলো এবং আমাকে মানে আমি যে তাকে তো আগে থেকে কিছু বলিওনি বা আমি তো তার কাছে কোনো হেল্পও চাইনি। তো সে আগে থেকে এসে আমাকে বলছে যে আমার কোনো অসুবিধা আছে কিনা বা আমি কোনো বিপদে পড়েছি কিনা। তো আমার কিন্তু মাথাতে এরকম কোনো চিন্তা আসেনি। মানে উনি যখনই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এনি প্রবলেম? তো আমি কিন্তু সঙ্গে, সঙ্গে ওনাকে বলি যে হ্যাঁ, আমি ভীষণই বিপদে পড়েছি। তো আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে এবং আমি বাড়িতে কোনোভাবে ফোন করতে পারছি না এবং এত রাত হয়ে গেছে আমি সামনে কোনো দোকানও খোলা পাচ্ছি না যে যেখান থেকে আমি রিচার্জটা করব। তো আমি বুঝতে পারছি না যে আমি কী করব? মানে এই কথাটা কিন্তু দিদিভাই বলছে আমি সেই যে অপরিচিত যে ভদ্রলোকটা যে আমার অপোজিট দিকে দাঁড়িয়ে আছে তাকে কিন্তু একদম পুরো আমি গড়গড় করে এই কথাগুলো বলে দিই। এবার এইটা বলার পরেই সেই ভদ্রলোক কিন্তু মানে আমি তো তার মুখটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তার চোখ দুটো আমি দেখতে পাচ্ছি। তো যে কারণে আমি তাকে কিন্তু ভদ্রলোক বলেই সম্বোধন করছি। তো পরবর্তীকালে আমি জেনেছিলাম যে উনি আসলে কে বা কিছু। তো সেই বিষয়টা আমি পরে আসছি। তো যাই হোক মানে উনি যখন শোনেন যে এরকম আমার মানে এরকম একটা অসুবিধায় আমি পড়েছি, তো উনি তখন সঙ্গে সঙ্গেই আমাকে বলেন যে, "ঠিক আছে আপনি আমাকে তাহলে টাকাটা দিন। আমি সামনে গিয়ে দেখছি যে কোনো রিচার্জের দোকান যদি আমি খোলা পাই, আপনার নাম্বারটাও আমাকে বলুন, আমি তাহলে গিয়ে রিচার্জ করে দিচ্ছি।" এবার এই কথাটা শোনা মাত্রই আমি তখন আর অন্য কিছু না ভেবে আমি ভাবি যে উনি তো আমাকে হেল্পই করছেন এবং আমার এই মুহূর্তে ভীষণই প্রয়োজন ফোনে রিচার্জ করাটা। তো আমি কিন্তু সঙ্গে, সঙ্গে ৳৫০০ র একটা নোট ওনার হাতে বের করে দিই এবং আমার নাম্বারটাও কিন্তু ওনাকে বলে দিই। তো উনি তখন আমাকে আশ্বস্ত করে বলেন যে, "ঠিক আছে আমি দেখছি আপনার ফোনের রিচার্জটা যাতে করে দেওয়া যায়। আপনি ভেতরে চলে যান। ভেতরে গিয়ে দেখবেন যে সোজা গিয়ে ডান দিকে একটা ঠাকুরের জায়গা আছে। তো সেখানটা করে গিয়ে আপনি বসুন এবং আপনার ছেলের জন্য আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন। দেখবেন আপনার মনটাও একটু স্থির হবে।" তো এই বলে কিন্তু সেই ভদ্রলোক মানে আমার কোনো রিপ্লাইয়ের অপেক্ষা না করে উনি কিন্তু সঙ্গে, সঙ্গে আবার পেছন ঘুরে উল্টো দিকে হাঁটতে শুরু করেন এবং দিদিভাই বলছে আমি কিন্তু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি এবং আমি দেখি যে ওই যে মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল তার মধ্যে যেন উনি ঢুকে পড়লেন এবং মানে কিছুক্ষণ পর ওনাকে আর আমি দেখতে পাচ্ছি না। তো বেশ কিছুক্ষণ পর মানে ওইভাবে দাঁড়িয়ে থাকার পর আমি কিন্তু আস্তে, আস্তে ভেতরে আসি এবং ভেতরে যাওয়ার পর ওই যে নার্সিংহোমের যে মেইন এন্ট্রান্সটা তার ঠিক ডান দিকে কিন্তু একটি সত্যি করে মানে গণেশ ঠাকুরের একটি বড় সিংহাসন ছিল যেখানটা করে একটি গণেশ ঠাকুর প্রতিষ্ঠিত ছিল। তো দিদিভাই বলছে আমি কিন্তু সেই মূর্তিটার সামনে এসে বসি এবং মানে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ওই ঠাকুরের সামনে বসে থাকি। এবার ধীরে, ধীরে কিন্তু সময় পেরোতে থাকে। মানে ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট এই করতে, করতে কিন্তু প্রায় আধ ঘন্টা পেরিয়ে যায়। দিদিভাই বলছে যে প্রায় আধ ঘন্টা যাবৎ আমি যখন ওই ঠাকুরের সামনে বসে আছি, ওই লোকটার কিন্তু আর কোনো পাত্তা নেই। এবার কিন্তু তখন আমার মাথার মধ্যে নানান রকমের চিন্তা আসতে শুরু করেছে। প্রথমত যেটা হচ্ছে যে সেই লোকটি সম্পূর্ণ অপরিচিত। আমি ওই গ্যারেজের সামনে যখন বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলাম, সেই লোকটা হঠাৎ করে মানে একদম সেই বৃষ্টির বলতে গেলে মাঝখান থেকে সে উদয় হয়ে আমাকে হেল্প করতে এগিয়ে আসে আগ বাড়িয়ে। মানে এই বিষয়টা তো তখন আমি এতটাও ভাবিনি। কিন্তু যখন এত সময় পেরিয়ে যাচ্ছে, তখন আমি ভাবছি যে সত্যিই তো মানে এই লোকটাকে আমি চিনি না জানি না, তার হাতে আমি এরকম ৳৫০০ দিয়ে দিলাম। আমার ফোন নাম্বারটাও আমি বলে দিলাম। সে আমার টাকাটা নিয়ে পালিয়ে গেল না তো? এবার এইরকম চিন্তা আসা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে মানে যে কেউ কিন্তু এই জিনিসটা ভাববে এবং প্রথমত কেউ কিন্তু টাকা এরকম কোনো অপরিচিত লোকের হাতে দিতেই চাইবে না। এবার সেই জায়গায় আমি তখন টাকাটা দিয়েছি। এবার সেই মুহূর্তে আমি তো এই বিষয়টা এতটাও ভাবিনি। কিন্তু যখন দেখছি যে লোকটা এইভাবে আসছে না, তো তখন কিন্তু আমার মাথায় নানান রকমের চিন্তা ঘুরছে। এবার এরপর কিন্তু আমার আরেকটা কথাতেও মানে খুব খটকা লাগে। সেটা হচ্ছে যে মানে সেই লোকটা কিন্তু আমাকে বলেছিল যে, "আপনি এরকম ঢুকে যান এবং সোজা গিয়ে ডান দিকে দেখবেন একটি ঠাকুরের সিংহাসন আছে, সেখানে বসে আপনি আপনার ছেলের জন্য প্রার্থনা করুন।" তো দিদিভাই বলছে, "আমি তো তাকে বলিনি যে আমার ছেলে এরকম এই নার্সিং হোমে ভর্তি আছে বা ওর এরকম অপারেশন হয়েছে বা কিছু। তাহলে সেই লোকটা জানলো কি করে যে আমার ছেলেই এখানে ভর্তি রয়েছে এবং যে কারণে আমি এই নার্সিং হোমে আছি? আর ওই নার্সিং হোমের মধ্যে এরকম যে ঢুকে গিয়ে ডান দিকে এরকম একটি ঠাকুরের সিংহাসন আছে, সেই লোকটা জানলো কি করে?" এবার এত কিছু প্রশ্ন না তখন আমার মাথার মধ্যে তখন কন্টিনিউ ঘুরছে। এবার আমি কি করেছি মানে তখন আর আমি ওখানে কিন্তু স্থির হয়ে বসতে পারছি না। মানে আমি তখন পুরোপুরিভাবে সিওর হয়ে গিয়েছি যে এই লোকটা হয়তো আমাদেরকে অনেক আগে থেকে ফলো করছিল বা মানে আমাদের হয়তো কোনো জিনিসপত্র বা টাকা পয়সা হয়তো নেওয়ার মানে কোনো হয়তো ব্যাপার ছিল। তো এইসব কিন্তু আমার মাথায় তখন ঘুরছে এবং আমি ভাবছি যে তাহলে হয়তো আমার ৳৫০০ টা পুরো জলেই গেল। তো এই ভাবতে, ভাবতে তখন কিন্তু আমি আর ওখানে বসে না থেকে আবার কিন্তু সেই যে গ্যারেজ ঘরটা, সেখানটা করে কিন্তু আমি চলে যাই এবং আমি তখন এটাই ভাবছিলাম যে যদি আমি ওই লোকটাকে দেখতে পাই বা ওই লোকটা যদি আসে আমার জন্য, আমি এই ভেবে কিন্তু যাই। এবার তারপর
মানে আমি যখন ওখানে গিয়ে পৌঁছেছি তার ঠিক ওই ৫-৭ মিনিট পরে কিন্তু আমি দেখছি যে লোকটা কিন্তু আবার মানে যেদিক দিয়ে লোকটা চলে গিয়েছিল ঠিক সেম মানে ওই দিক থেকেই কিন্তু লোকটা আবার ঠিক ওই মানে বৃষ্টির মধ্যেখান থেকে কিন্তু হেঁটে চলে আসছে। এবার লোকটাকে দেখে না আমার তখন ১ম এ খুব আনন্দই হয়েছে। মানে এটা হওয়া খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমি ৳৫০০ উনার হাতে দিয়েছিলাম ৳১০০ রিচার্জ করার জন্য। তো মানে ১ম এ তো ভেবেছিলাম যে টাকাটা আমার চলেই গেল। কিন্তু তারপর যখন লোকটাকে আমি দেখতে পেয়েছি, তো তখন ভাবি যে তাহলে হয়তো মানে লোকটাকে আমি যেরকম ভাবছিলাম সেরকম হয়তো নয়। তো লোকটা কিন্তু কিছুক্ষণ পরে আমার সামনে এসে দাঁড়ায় এবং উনি আমার হাতে ওই ৳৫০০ নোটটা দিয়ে বলেন যে, "দেখুন আপনার রিচার্জটা হয়ে গিয়েছে।" তো ওনাদের কাছে যেহেতু ভাঙতি ছিল না ৳৫০০ নোটটা, তো যে কারণে কিন্তু আমি আমার ৳১০০ দিয়ে মানে আমি টাকা দিয়ে আপনার রিচার্জটা করে দিয়েছি। তো দিদিভাই বলছে, "সঙ্গে, সঙ্গে আমি ফোনটাকে চেক করে দেখি যে হ্যাঁ, সত্যি আমার ফোনে রিচার্জ হয়ে গেছে।" এবার তখন না মানে আমার নিজের মনের ভেতরেই একটা কেমন লজ্জা কাজ করছে। তার কারণ হচ্ছে আমি এতক্ষণ ধরে লোকটাকে নিয়ে নানান রকমের চিন্তা করছিলাম। কিন্তু উনি এরকম অপরিচিত মানুষের মানে নিজে থেকে টাকা দিয়ে রিচার্জটা করে দিয়েছেন। তো মানে যাই হোক আমি তখন টাকাটা হাতে নিয়ে বলি যে, "দেখুন দাদা আমার কাছে তো মানে ভাঙতি ছিল না বলে আপনাকে ৳৫০০ দিয়েছিলাম। তো আপনাকে আমি আজকে কি করে টাকাটা দেবো?" তো তখন সেই লোকটা আমাকে আশ্বস্ত করে বলেন যে, "আপনার কোনো চিন্তা নেই। আপনি কালকে আমাকে টাকাটা দিয়ে দেবেন। আমি কালকে আসবো। আপনি টাকাটা ভাঙিয়ে রাখবেন, আমাকে দিয়ে দেবেন।" তো দিদিভাই বলছে আমি তখন বেশ একটু নিশ্চিন্তই হই। এবার উনি তখন কিন্তু আবার চলে যেতে যাচ্ছিলেন। তো দিদিভাই বলছে আমি তখন মানে তাকে থামিয়ে ওনার নামটা জিজ্ঞেস করি। তার কারণ হচ্ছে ওনার যেরকমভাবে ওনার চেহারাটা আরকি ঢাকা আছে, তো ওনার মুখ তো আমি কিছুতেই বুঝতে পারছি না। শুধুমাত্র চোখ দুটো আমি দেখতে পাচ্ছি। তো এবার কালকে যে উনি আসবেন তো উনার নাম জানাটা তো আমার দরকার। যেহেতু উনি মানে এরকম টাকা দিয়েছেন নিজে থেকে। তো তখন উনাকে নাম জিজ্ঞেস করার পর উনি কিন্তু বলেন যে উনার নাম হচ্ছে রঘুবীর যাদব। তো উনি এই নামটা বলা মাত্রই কিন্তু মানে আমি যে তাকে আবার কিছু বলবো সেইটার অপেক্ষা না করে উনি কিন্তু আবার ওই বৃষ্টির মধ্যে মিলিয়ে গেলেন। মানে সেকেন্ডের মধ্যে উনি ওরকম এত স্পিডে হাঁটছিলেন যে কিছুটা হাঁটার পরে মানে উনাকে কিন্তু আর আমি দেখতেই পাই না। উনি কোথায় যে চলে গেলেন আর কিন্তু উনাকে দেখতেই পেলাম না। তো আমি আর অপেক্ষা না করে আমি কিন্তু সোজা আবার ওপরে উঠে যাই। তো যাই হোক, এবার সেই দিন রাত্রিটা তো কেটে যায় এবং মানে দিদিভাই বলছে সেই মুহূর্ত পর্যন্ত আমার মাথায় কিন্তু অন্য কোনো রকম কোনো চিন্তা যে এটা কোনো মানুষ হতে পারে বা মানুষ ছাড়া যে অন্য কিছু এটা কিন্তু আমার মাথাতেই আসেনি। কারণ একদম একটা নরমাল আর ৫ টা সাধারণ মানুষ যেরকম হয় তার সাথে আমি কথা বলেছি এবং মানে টাকাটা উনি আবার আমাকে রিটার্ন করেছেন যেরকম হয়। তো এই ব্যাপারে তো কারোর অন্য কিছু মাথায় আসবেও না। তো যাই হোক সেদিনটা তো কেটে যায় এবং তারপরের দিন সন্ধ্যেবেলাতে আমার ছেলে আরো ২ দিন ওখানে অ্যাডমিট ছিল। তো তারপরের দিন সন্ধ্যেবেলায় মানে যেরকম টাইমে উনি এসেছিলেন তো সেই টাইমে কিন্তু আমি আবার মানে নিচে নেমে ওই গ্যারেজের ওখানটা করে অপেক্ষা করছি ওনার জন্য। মানে ওনার যেহেতু ৳১০০ মানে উনি যেহেতু পাবেন আমার কাছে, তো সেই টাকাটা নিয়ে আমি কিন্তু অপেক্ষা করছি। এবার ০.৫ ঘন্টা ১ ঘন্টা পেরিয়ে যায়, ওনার কিন্তু আসার আর কোনো নাম নেই। এবার আমি তখন ভাবছি যে কি ব্যাপার হলো? উনি তো এইখানেই আজকে আসবেন বলেছিলেন, তো উনি আসছেন না কেন? এবার আমাকে ওপরেও যেতে হবে। তো আমি কি করি? মানে একবার ওরকম ওপরে যাচ্ছি, আবার কিছুক্ষণ পর নেমে এসে আমি মানে দেখছি যে উনি এসছেন কিনা। কিন্তু সেই দিনও রাত্রিবেলাতে উনি আসেন না। তো আমি তখন ভাবি যে তাহলে হয়তো আমি আগামীকাল তো রয়েছি, তাহলে আগামীকাল আরেকবার দেখব যে উনি আসছেন কিনা। তো তারপরের দিন মানে সেইদিন তো উনি আসেন না এবং তারপরের দিনও ঠিক ওরকম সন্ধ্যেবেলাতে আমি কিন্তু আবার ওই গ্যারেজ ঘরের সামনে ওই টাইমে মানে পার্টিকুলারলি ওই টাইমে যে টাইমে উনার সাথে আমার গত পরশুদিন দেখা হয়েছিল ওই টাইমে কিন্তু আমি গ্যারেজ মানে যে গ্যারেজের যে দরজার সামনে সেখানটা করে কিন্তু আমি আবার ওনার জন্য অপেক্ষা করছি। এবং আনফরচুনেটলি সেই দিনও কিন্তু উনি আসেন না। তো দিদিভাই বলছে পরের দিনই যেহেতু আমার ছেলেকে ওখান থেকে ডিসচার্জ করে দেবে। তো আমার না মানে তখন মনের মধ্যে খুব টেনশন হচ্ছে। তার কারণ হচ্ছে আমি তো এই নার্সিং হোম থেকে চলে যাবো আগামীকালকে। তো আজকে যদি উনি না আসেন তাহলে উনার টাকাটা আমি কাকে দেবো? কারণ উনি আমাকে এরকম বিপদের সময় এতটা উপকার করেছেন, তো তার টাকাটা তো আমার ফিরিয়ে দেওয়া উচিত। তো এবার উনি যেহেতু আসছেন না তাহলে আমি টাকাটা কার হাতে দেবো? তো এই নিয়ে কিন্তু আমার একটা মানে মনের মধ্যে গিল্টি ফিল হচ্ছে। তো আমি কি করি মানে যখন অনেকক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে থাকার পরেও উনি যখন আসেন না, তো আমি সোজা কিন্তু ভেতরে ঢুকে আসি এবং ভেতরে ঢুকে এসে যে রিসেপশনে যে সমস্ত ছেলেমেয়েরা বসেছিল, তারপর যারা আরকি দরজায় যারা গার্ড ছিল, তো তাদেরকেও কিন্তু আমি জিজ্ঞাসা করি এবং উনি যেহেতু যে নামটা বলেছিলেন রঘুবীর যাদব, তো ওই নামে এখানে এরা কাউকে আরকি চেনে কিনা সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করি। এবার ওরা তখন বলে যে, "না, এই নামে তো আমরা কাউকে চিনি না।" তো দিদিভাই বলছে আমি যখন ওখানে অনেক খোঁজপাত করার পর মানে ওনার কোনো সঠিক ইনফরমেশন আমি যখন পাই না, তো যথারীতি আমি কিন্তু আবার ৩ তলায় উঠে এসেছি। তো
তো ৩ তলায় উঠে আসার পর তাও আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছে যে আমি তো আগামীকালকে সকালেই চলে যাবো, আমার ছেলেকে তো কালকেই ছুটি দিয়ে দেবে। তো তাহলে আমি তাকে টাকাটা দেবো কি করে? তো এই ভাবতে ভাবতে ওখানকার যিনি মেট্রন ইনচার্জ ছিলেন, তো উনি তখন ওই সামনে দিয়ে উনি বেরিয়ে আসছেন। তো ওনার বেশ তখন বয়স হয়েছিল, ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি বেশ অনেক বছর ধরে এখানে চাকরি করেন। তো দিদিভাই বলছে আমি তখন ঠিক এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিলাম ওই লোকটার কথা জানার জন্য, আমি কিন্তু ওনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করি। উনি যে নামটা বলেছিলেন রঘুবীর যাদব, তো ওই নামে উনি কাউকে চেনেন কিনা সেই প্রশ্নটা কিন্তু ওনাকে আমি করি। এবার উনি আমার মুখে এই প্রশ্নটা শুনে না ভীষণ অবাক হয়ে যান। ওনার চোখ মুখ দেখেই বোঝা যায় যে উনি ভীষণ অবাকভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তো বেশ কিছুক্ষণ উনি চুপ করে থেকে উনি আমাকে জিজ্ঞাসা করেন যে, "আপনি ওনাকে কি করে চিনলেন?" তো তখন দিদিভাই বলছে যে আমি পুরো বিষয়টা ওনাকে খুলে বলি যে গত পরশুদিন রাত্রিবেলায় কি ঘটনা ঘটেছে। তো উনি তখন এই পুরো বিষয়টা শোনার পর উনি আমাকে বলেন যে, "আপনিও ওনাকে দেখেছেন?" তো তখন দিদিভাই বলছে আমি না প্রচণ্ড অবাক হয়ে যাই ওনার কথা শুনে। তো আমি জিজ্ঞাসা করি যে, "আপনি কি ওনাকে চেনেন?" তো আমার এই প্রশ্ন করার পর উনি যে উত্তরটা দেন সেটা শোনার জন্য কিন্তু আমি তখন কোনো মতেই প্রস্তুত ছিলাম না। উনি বলেন যে শুধুমাত্র আমি বলে নয় বা আপনি বলে নয়, এই নার্সিং হোমের অনেকেই কিন্তু ওনাকে দেখেছে এবং আপনি যার কথা বলছেন বর্তমানে কিন্তু উনি আর বেঁচে নেই। দিদিভাই বলছে আমি না এই কথাটা শোনার পর রীতিমতো আমি অবাক হয়ে গেছি এবং অবাক দৃষ্টিতে আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি বলছেন আমার তখনও পর্যন্ত কথাটা বিশ্বাস হচ্ছে না। তার কারণ হচ্ছে গত পরশুদিন রাত্রে ওনার সাথে আমি এতক্ষণ কথা বললাম, উনি এসে আবার সেই টাকাটা আমার হাতে রিটার্ন দিলেন। তো তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে, "আপনি কি বলছেন? আমি না কোনো কথা বুঝতে পারছি না।" তো তখন সেই ভদ্রমহিলা দিদিভাই বলছে আমাকে বলেন যে, ইনি এই যে রঘুবীর যাদব, ইনি প্রায় ৬-৭ বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন এবং উনি কিন্তু এই নার্সিং হোমেই কেয়ারটেকারের চাকরি করতেন। কিন্তু উনি যে ওইভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তো তবুও উনি মারা যাওয়ার পরেও উনি ওনার ডিউটিতে ঠিক এতটাই কর্তব্যপরায়ণ ছিলেন এবং উনি কিন্তু প্রচণ্ড পরোপকারী ছিলেন। উনি বেঁচে থাকাকালীন অবস্থায় উনি ওনার সামর্থ্য অনুযায়ী ওখানে যে সমস্ত পেশেন্টরা আসতো, তো তারা যদি খুব বিপদে পড়তো বা কিছু, তো উনি ওনার সামর্থ্য অনুযায়ী কিন্তু ওনাদেরকে হেল্প করতেন। তো সেই রকম উনি মারা যাওয়ার পর উনি তো মারা গিয়েছেন প্রায় ৬-৭ বছর হয়ে গেল। কিন্তু তারপরেও এটা কিন্তু অনেকেই দাবি করেছে। ইনফ্যাক্ট এই হসপিটালের অনেকে স্টাফেরাও কিন্তু দেখেছে এবং শুধুমাত্র তাই নয়, অনেক পেশেন্টের বাড়ির লোকও কিন্তু ওনাকে দেখেছেন বলে দাবি করেন এবং অনেককেই কিন্তু উনি এইভাবে এসে সাহায্য করে যান। তো দিদিভাই বলছে আমি ওনার মুখে এই কথাগুলো শুনে না কয়েক সেকেন্ড পুরো একদম ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমি তখনও পর্যন্ত নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কারণ আমি নিজের চোখে যাকে দেখেছি সে যে সাধারণ কোনো মানুষ নয়, সে যে অন্য কিছু জিনিস মানে তখন ওই জিনিসটা আমি তখন রিয়ালাইজ করছি। তো যাই হোক এবার উনি তো চলে যান। তো দিদিভাই বলছে সেই রাত্রিটা অন্যান্য দিন যেরকম হয়েছিল যে রাত্রিবেলা একটু ওই যে বেঞ্চের উপরে বসে একটু ঝিমাতাম বা একটু মানে শুয়ে পড়তাম, একটু ঘুমাতাম। কিন্তু সেই দিন সারারাত্রি আমার আর ঘুম আসে না। আমি ওই একটা কথাই শুধুমাত্র ভাবি। তো যাই হোক পরের দিন সকালবেলায় আমার ছেলেকে ওখান থেকে ছুটি দিয়ে দেয় এবং আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি বাড়ি ফিরে আসি। তো এরপর তো আমাদের সাথে আর কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি ঠিকই। আমরা যেহেতু ওই নার্সিংহোম থেকে চলে এসেছিলাম। কিন্তু দিদিভাই বলছে এরপর আমরা এখনো পর্যন্ত শুনেছি যে অনেকেই কিন্তু সেই যে ভদ্রলোককে ওই যে রঘুবীর যাদব নামের যে ভদ্রলোক, তো তাকে কিন্তু অনেকেই দেখতে পায়। তো এটা একদম বাস্তব ঘটনা যেটা আমাদের সাথে ঘটে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। তো যে ঘটনাটি আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই আমার তো অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি এবং এই পুরো ঘটনাটি কিন্তু একদম অন্যরকম একটি ঘটনা। সত্যি যেকোনো ভৌতিক ঘটনার কথা শুনলেই আমরা যেরকম একটা আমাদের মনের মধ্যে ভয় কাজ করে বা এই যে ভূত বা আত্মা বা স্পিরিট এদেরকে আমরা যেরকম একটা নেগেটিভ চোখেই দেখে থাকি, কিন্তু সব ক্ষেত্রে হয়তো বিষয়টা তা নয়। আজকের এই ঘটনা থেকেই সেটা আমরা প্রমাণ পাই। তো যাই হোক অসাধারণ একটি ঘটনা আমরা প্রত্যেকেই আজকে শুনলাম। তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটা শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই
ঘটনার সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, নার্সিংহোমের মধ্যে কোন দেবতার মূর্তি প্রতিষ্ঠিত ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন সুদেশনা সিনহা রয়, ডায়মন্ড হারবার থেকে কিরণ মণ্ডল, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, মধ্যমগ্রাম থেকে শান্তার দুনিয়া, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, দমদম থেকে বিউটি ব্যানার্জি এবং ডানকুনি থেকে জবা চক্রবর্তী। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তারা হলেন ঝর্ণা দে, ঢাকা থেকে সুরাজ সিলান, ইরা বর্মন, লক্ষ্মী সরকার, বাংলাদেশ থেকে লিজাস ড্রিম, কলকাতার ডানলপ থেকে শিখা রয় চৌধুরী, বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম এবং বাটানগর থেকে কল্যাণী দাস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো। তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।